আজকে এই সভাটা মনে হচ্ছে আমাদের সন্তুষ্টি দাদার উপস্থিতি আমরা কিন্তু কোনো আমরা দাদার প্রোগ্রামটা হঠাৎ পেয়ে গেছি। যদি টাইম ছিল তার মধ্যে আমরা এই সমস্ত পারমিশন করা সমস্ত কিছু করে কিন্তু আজকে আমরা এইটা সাকসেস করতে পেরেছি। এখানে হিজলের অঞ্চল সভাপতি আমিনুল ভাই, যুব সভাপতি হাসান ভাই এবং প্রত্যেকটা কর্মী হিজলের একান্ত পরিশ্রম করে আজকের এই সভার সাফল্য এনেছে। তাই আজকে রমজান মাসের শুরু, আজকে দ্বিতীয় দিন, আজকে পয়লা বৈশাখ, আজকে দাদার আগমন, তিনটেই আমাদের শুভ। এইখানেই বোঝা যাচ্ছে আমাদের আগামী দিনে শুভ। তাই আমি বেশি কিছু বলবো না। এখানে রোজা রেখে সবাই এসছেন, তাদেরকে আমার ধন্যবাদ। এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমার প্রিয় নেতা, আমার দাদা অধীর রঞ্জন চৌধুরী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, হিজলের জনগণ জিন্দাবাদ। ধন্যবাদ শফিউল আলম খান মহাশয়কে। এবার আপনাদের সামনে আসবেন সকলের প্রিয়, আপনাদের কাছের মানুষ, জননেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। একটু সরিয়ে নিয়ে এসো না, একটু এই উপেক্ষা করে আজ আমাদের সবাই উপস্থিত হয়েছেন এই এলাকার আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন মা, বোন, ভাবি, বুবু, আপনাদের সকলকে আমাদের এই সভার জন্য আন্তরিক অভিনন্দন আর বাংলার নতুন বছর এই নতুন বছর আমাদের পাশের যে বাংলাদেশ, সেখানে দারুণ উৎসব হয়। ওটা বাংলাদেশে ছুটি দারুণ উৎসব হয় নতুন বছর। আমরা নতুন বছরকে খুব সম্মান করি, নতুন বছর তাই নতুন বছরের শেষে বলতে চাই, নতুন আশা, নতুন প্রাণ, নতুন সুরে নতুন গ্রাম, নতুন উষার নতুন আলো, নতুন বছর আপনাদের সকলের ভালো, আপনার সবাই। পাশাপাশি পবিত্র মাস রমজান মাস শুরু হয়ে গেছে। রমজানের চাঁদ দেখার পর শুরু হয়ে গেছে রমজান মাস। এই রমজান মাসে উমল কিতাব কোরআন, যা আল্লাহ তাআলা নিজে পৃথিবীর মানুষের জন্য জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছিল, সেই কোরআন এই রমজানের মাসে নাজিল হয়েছিল। তাই স্বাভাবিকভাবে সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আজকে এই রমজান মাস অত্যন্ত অত্যন্ত পবিত্র। আমার ভাবি বুবুরা সকালবেলায় সেহারি খাইয়েছে, সন্ধ্যেবেলায় আপনাদের ইফতারি খাওয়াবেন। তাই গোটা দিন ভাবি বুবুদের অনেকটা ছুটি আছে, তাই তারাও আজকে আমাদের এই মঞ্চে সামিল হয়েছে। না হলে ওদের দেখা পেতাম না, সালুমে ব্যস্ত থাকতো, রান্নাঘরে খাবার তৈরিতে ব্যস্ত থাকতো। কিন্তু আজ তাদেরও ঘরে কিছুটা কাজ কম, তাই তারাও এসেছে। তাই বলতে চাই, সেহরি কি ঠান্ডা
और इफ्तारी की रौनक। रमजान সম্পর্কে বলা হয় ও সেহরি की ठंडक, ओ इफ्तार की रौनक, ओ आसमां की नूर, ओ सितारों की चमक, ओ मस्जिदों की संवरना, ओ मीनारों की चमकना, ओ मुसलमानों की धूम और ओ फरिश्तों की हुजूम। अल्लाह मेहरबान आप सबको माहे रमजान। তাই এলাকার মানুষ খুব আন্তরিকতার সঙ্গে পবিত্রতার সঙ্গে মাহে রমজান পালন আপনারা করছেন আরো করবেন। এই এলাকার মানুষ আমরা আপনাদের কাছে হঠাৎ আশা করার লোক নই। কত বছর ধরে আপনারা আমাকে দোয়া করছেন, আশীর্বাদ করছেন, তাই তো আমি এমপি হতে পেরেছি। মানুষের কথা বলবার চেষ্টা করেছি। আপনাদের দেওয়া টাকা, আপনাদের দেওয়া শক্তি, আপনাদের দেওয়া সহযোগিতাকে পুঁজি করে এলাকার মানুষ, আমি বারবার বলি আপনাদের সঙ্গে আমার নির্বাচনের সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমার আত্মীয়তার, ভ্রাতৃত্বের, বন্ধুত্বের সম্পর্ক। আমি আপনাদের শ্রদ্ধা করি, আমি আপনাদের সম্মান করি, ভালোবাসি। আজ এলাকার মানুষ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। আমার ভাই শফিউল আলম খান, যাকে আমরা বনু খান বলে ডাকি, সে আমাদের প্রার্থী হয়েছে। যখন বনু খানকে প্রথমবার প্রার্থী করলাম, তখন এই তৃণমূল কাঁদি শহরে কি প্রচার করছিল জানেন? কাঁদি শহরে এই তৃণমূল প্রচার করেছিল যে কাঁদি শহর হিন্দুদের শহর, বনু খানকে ভোট দিও না, মুসলমানকে এখানে নিয়ে এসো। কারা করেছিল? এই তৃণমূল। কাঁদি শহরের মানুষ কি বলেছিল? কাঁদি শহরের মানুষ, তারা হিন্দু, তারা বলেছিল বনু আমাদের ঘরের ছেলে। বনুর বিরুদ্ধে কোনোদিন কেউ আঙুল তুলে অভিযোগ করতে পারে না। বনুদের গোটা গোষ্ঠী কাঁদির মানুষ। বনু মানুষের ভালো ছাড়া খারাপ করে না। বনু ফুটবল খেলে, বনু গান গায়, বনু ফাংশন করে, বনু সরস্বতী ঠাকুরও বানিয়ে দেয় হিন্দুদের। সেই বনুকে তোমরা সাম্প্রদায়িক বানিও না। কাঁদির হিন্দুরা উজাড় করে ভোট দিয়েছিল এই বনু খান। তাই সাম্প্রদায়িক রাজনীতি এ বাংলার নির্বাচনের সময় ঘরানা তৈরি হয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি একটা ঘরানায় রূপান্তরিত হয়েছে এবং এটা হচ্ছে তৃণমূলের ঘরানা। তৃণমূলের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতিকে এই বাংলার নির্বাচনে বারবার ব্যবহার করে। যেমন করে বনুকে কাঁদির হিন্দু শহর বলে তাকে মুসলমান বানিয়ে হিন্দুদের ভোট কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু হিন্দুরা তাদের কথায় প্রভাবিত হয়নি। তারা সব ভোট, সব আশীর্বাদ উজাড় করে আমার ভাই বনু খানকে দিয়েছিল। বনু খান এমএলএ হয়েছিল। এই যে বাকি যেগুলো দাঁড়িয়েছে, এই এমএলএ ফারাকটা কি জানেন? বনু যদি এমএলএ হয়, বনু হবে মানুষের প্রতিনিধি। আর ওরা নিজেদেরকে বলে আমরা এমএলএ হতে চাই না, আমরা মেরেলে হতে চাই, আমরা মেরে খাবো, তাই মেরেলে হতে চাই, আমরা এমএলএ হতে চাই। তাই ওরা হচ্ছে মেরেলে পার্টি। সেই মেরেলে পার্টিদের আপনারা কিভাবে দেখবেন? আমরা ওদের অনেক পেয়েছি। আমার বাবার ক্ষমতা নেই ওদেরকে খুশি করা। দিদি ওদেরকে খুশি করে বলেছিল 50 লাখে বিক্রি হয়ে গেল।
কুরবানির সময় যেমন ছাগল বকরি বিক্রি হয়, দিদি পশ্চিমবঙ্গে কংগ্রেসের এমএলএ কে ওই হাটের বকরির মতন খরিদ করেছিল। এক একটা এমএলএ দাম হয়েছিল 50 লাখ। তো 50 লাখিয়া বকরি তাদেরকে নিবেন যাদের ইমান বলে কিছু নাই, সম্মান মর্যাদা বলে কিছু নাই, সেই 50 লাখিয়া বকরি নেবেন না একটা তেজ, একটা মান মর্যাদা সম্মান রক্ষা করে যারা চলে, যারা ইমান রেখে চলে, তাদেরকে এখানকার প্রার্থী করবে। এটা আগে চিন্তা করুন। আমাদের শফিউল আলম খান, বনু খান, তার কমসে কম জ্ঞান আছে কোনটা সম্মান কোনটা ইমান। এলাকার প্রতিনিধি হবে, তার যদি মান সম্মান ইমান সম্পর্কে সচেতনতা না থাকে, জ্ঞান না থাকে, এত মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। আপনাদের এমএলএ কে বন্ধ করার পর কেউ কি আঙুল করে বলতে পেরেছে আপনাদের এমএলএ চোর, আপনাদের এমএলএ ঘরের টাকা মেরে খায়, আপনাদের এমএলএ পঞ্চায়েতের টাকা মেরে খায়, আপনাদের এমএলএ মিউনিসিপালিটির টাকা মেরে খায়? কেউ বলতে পেরেছে? পারেনি। আমার ভাইকে আমি জানি কোনদিন আপনাদেরকে সে সুযোগ বনু খান দেবে না, এতটাই সে সৎ ছিল। এলাকার মানুষ 2018 সালের পঞ্চায়েত ভোট আপনারা করতে পারেন, নমিনেশন দিতে দেওয়া হয়, ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়, সমস্ত পঞ্চায়েত তৃণমূলের ব্যাপারে। এবং মানুষের সেখানে বলার কিছু নেই। মানুষ যদি কিছু বলতে চায়, ভাই এইটা কেন সেইটা কেন ওটা পাবো না কেন, ওরা তখন বলে তোমাদের ভোটে তো প্রধান হয়নি, তাই তোমাদেরকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার না। 2011 সাল ভারতবর্ষের ক্ষমতায় কংগ্রেস, জনগণনা শুরু হয়েছিল জাতপাতের ভিত্তিতে, মানে কাস্ট সেন্সাস, জাতি গণনা শুরু হয়েছিল 2011 সালে। কেন করেছিল? তাদের অবস্থা কেমন, গরিবী কতটা, সেটা দেখার জন্য একটা জনগণনা হয়েছিল। এবং সেই জনগণনার তালিকা দিল্লির কাছে আছে। 2011 সালে কংগ্রেস সরকার এটা করেছিল। কেন করেছিল? গরিব মানুষদের আলাদা করে সহযোগিতা করার জন্য। সেই তালিকা অনুযায়ী, সেই জাতি গণনা অনুযায়ী দিল্লির কাছে যে তালিকা আছে, সেই তালিকা মোতাবেক খ্যাপে 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 আপনাদের জন্য দিল্লি থেকে টাকা আসে। সেই টাকা এলো কিনা প্রথম জানতে পারে প্রধান। জানতে পেরেই প্রধান লোক পাঠিয়ে দেয় সেই মানুষটার বাড়িতে যাদের নামে টাকা বরাদ্দ হয়েছে, এবং গিয়ে সেখানে প্রস্তাব দেয় আমাদের ভাগ দাও, তোমার ঘরে টাকা। মানুষ ভাবে যে তৃণমূলের প্রধানকে যদি ভাগ না দিই তাহলে তো আমার টাকা সে আটকে দেবে। আপনার সে ধৈর্য নেই, সাধারণ মানুষের সে ধৈর্য থাকে না, সাহস থাকে না, তাই সাধারণ মানুষ মেনে নেয়। আর সেই সুযোগে আপনার যা পাওনা, আপনার যা অধিকার, আপনার যা হক, সেই হকের টাকা মেরে খায় তৃণমূল। ওরা অনেক বড় বড় কথা বলবে, কারণ ভোটের সময় প্রতিশ্রুতির কোনো অভাব থাকবে না। এলাকার মানুষ, আরে কংগ্রেস কিছু পারুক আর না পারুক, কংগ্রেস কিছু পারুক আর না পারুক, হিজলকে বন্যার অভিশাপ থেকে রক্ষা তো করেছে, হিজলকে বন্যার আক্রমণ থেকে তো মুক্ত করেছে। একদিন বহরমপুর থেকে, কালী থেকে টাউনের মানুষরা হিজলের বান দেখতে আসে, আর কালী শহরের মানুষরা হিজলের সবুজ ধান দেখতে আসে। যে হিজলের মাঠে বান থাকতো, আর সেই হিজলের মাঠ সবুজ ধানে ভর্তি থাকে। ভালো লাগে আমাদের, ভালো লাগে আমাদের। এক সময় হিজলের দিকে জমি জায়গার দাম ছিল না, আজ হু করে দাম বাড়ছে। কারণ আমরা নদীর উপরে ব্রিজ বানিয়ে
বাজারের সঙ্গে কাঁদি যোগাযোগ করিয়ে দিচ্ছি। দুর্ভাগ্য কি জানেন, এই তৃণমূলের মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী নামক এক ডাকাতকে পাঠিয়ে আমাদের এখানে সব লুট করে নিলেন। পঞ্চায়েত লুট করলো, পঞ্চায়েত সমিতি লুট করলো, জেলা পরিষদ লুট করলো, সরাসরি উন্নয়নে আমাদের হস্তক্ষেপ করার সুযোগটা কেড়ে নিল। ওরা নিজেরাও করবে না, ওরা কাউকে করতে দেবে না। ওরা দখল করে, লুট করে নিজেদের সম্পত্তি তৈরির জন্য। আমাদের হাতে কোনো ক্ষমতা থাকলে আমরা সেটাকে ব্যবহার করে মানুষের সম্পদ তৈরি করি। ওরা করে ওদের নিজেদের সম্পদ, আমরা করি মানুষের জন্য মানুষের সম্পদ। তাই মনে করে দেখুন, সিদ্দিকা বেগমকে সভাধিপতি করেছিলাম, কিজল এলাকায় রাস্তার কাজ শুরু করেছিলাম। আমি রেলমন্ত্রী হয়েছিলাম, কাটোয়া থেকে ফারাক্কা ডবল লাইন করার ব্যবস্থা করেছিলাম। জেলা পরিষদ আমরা পেয়েছিলাম, কাঁদি থেকে চৌরিগাছা আমরা ব্রিজ করার পরিকল্পনা দিয়েছিলাম। কাঁদি মাস্টার প্ল্যান দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছিলাম। আমাদের সেই ইচ্ছা পরিপূর্ণ হওয়ার জন্য নদীর উপরে ব্রিজের ব্যবস্থা করতে পেরেছিলাম। এলাকার মানুষ, আমরা আপনাদেরকে ততটাই ভালোবাসি, আপনাদের জন্য ততটাই করবার চেষ্টা করি। কখনো কখনো বাধাপ্রাপ্ত হয়ে যায় লুটেরাদেরটা। লুটেরারা লুট করে নেয়, আমরা লুট কখনো ঠেকাতে পারি না। গত পঞ্চায়েত ভোটে লুট আমরা ঠেকাতে পারিনি, কারণ পুলিশ আর তৃণমূল একসঙ্গে লুট করল, পুলিশ আর তৃণমূল একসঙ্গে ভোট করল, ফলে মানুষ ভিড়তে পারল না। সেই সুবাদে পঞ্চায়েত লুট হয়ে গেল। এই মুর্শিদাবাদ জেলায় কোথাও ভোট হলো না। যে বাংলার মুখ্যমন্ত্রী আর বড় বড় কথা বলছে গণতন্ত্র ফেরাতে হবে, যে বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনে নন্দীগ্রামে হেরে যাবার পর বুথের মধ্যে বসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, যাকে উনি বলেন বিজেপির দালাল, তার কাছে ভিক মাংছেন আর বলছেন আমার ভোট করানোর ব্যবস্থা করে দাও। সে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে একদিন যখন 2018 সালে শুধু মুর্শিদাবাদ নয়, এই বাংলার বিস্তীর্ণ এলাকায় যখন আপনি ভোট লুট করিয়েছিলেন, মানুষকে ভোট দিতে দেননি, তখন কি আপনার গণতন্ত্রের কথা মনে ছিল না দিদি ভাই? সেই পঞ্চায়েতের দিনে 100 মানুষ খুন হয়েছিল বাংলায়। সেদিন কি আপনার মনে হয়নি যে আপনার নেতৃত্বে বাংলায় গণতন্ত্র খুন হলো? আজ যখন আপনি নন্দীগ্রামে হারছেন, তখন আপনার মনে হয়েছে গণতন্ত্র। আর আপনাকে নন্দীগ্রামে হারানোর জন্য যে চেষ্টা করছে, তাকে আপনি পাঠিয়েছিলেন মুর্শিদাবাদ দখলের জন্য। গ্রামে গ্রামে প্রচার করা হয়েছিল অধীর চৌধুরী বিজেপি হয়ে যাবে, তাকে ভোট দিয়ে লাভ নাই। গ্রামে গ্রামে প্রচার করা হয়েছিল অধীর চৌধুরীকে ভোট দিলে গোস্ত খাওয়া বন্ধ হয়ে যাবে, তাকে ভোট দিয়ে লাভ নাই। আজকে দিদি যে সেনাপতিকে পাঠিয়ে মুর্শিদাবাদে কংগ্রেসকে খতম করতে চেয়েছিলেন, অধীর চৌধুরীকে খতম করে বিজেপি বানাতে চেয়েছিলেন, আজকে সে আপনার দুষ্কর্মে আপনার বিরুদ্ধে লড়ছে। উপরালা এটা অভিশাপ, আল্লাহর এটা গজব, না হলে জিনিস হয় না। আপনার সেনাপতি আপনার বিরুদ্ধে লড়ছে, আর নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী জিতছে। উল্টো রেজাল্ট হবে, দেখতে পাবেন। একদম সব উলটপালট হয়ে যাচ্ছে বাংলা। এলাকার মানুষ নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করুন, নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করুন। এই পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতি আন্দোলন, এখানকার মানুষ বিজেপিকে চিনত না, এখানকার মানুষ বিজেপিকে জানত না। 98-99 সালে মমতা ব্যানার্জি বিজেপিকে হাত ধরে নিয়ে গেল, বলল বিজেপি আমার কাছে অচ্ছুত নয়, বিজেপি আমার কাছে অস্পৃশ্য নয়, আরএসএস দেশভক্ত, আরএসএস দেশপ্রেমী, তাদেরকে সঙ্গে নিয়ে আমি চলবো। এই মমতা ব্যানার্জি বাংলায়
বিজেপিকে নিয়ে এসে আসন জেতা করালো, বিজেপি সরকারের রেলমন্ত্রী হলো, বিজেপি সরকারের কয়লা মন্ত্রী হলো, গুজরাটে দাঙ্গা হলো, 2000 মুসলমানকে কতল করা হলো। মমতা ব্যানার্জি কোনো প্রতিবাদ করেছিল? মমতা ব্যানার্জি গান্ধী মূর্তির নিচে বসে অবস্থান করেছিল? মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছিল? কারণ তখন সে ছিল বিজেপি দলের যে সরকার, সেই সরকারের রেল, সেই সরকারের কয়লা। এখন মমতাজি পাল্টি খেয়ে বলবেন যে আমি তো মুসলমানদের সঙ্গে থাকতে চাই, কারণ এখন ভোট চলে এসেছে। এই বাংলার বিজেপিকে আনলো কে? সোপান তৈরি করে বিজেপিকে আনলো মমতা ব্যানার্জি। মুসলমানকে বলি তোমাদের আমি ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিই, তোমাদের তাজিয়া বার হয় বলে দুর্গা ঠাকুরের বিসর্জন বন্ধ করে দিই। আমি মমতা ব্যানার্জি হিজাব করি, নামাজের কাতারে দাঁড়াই, আল্লাহু আকবার বলি, তাই তোমরা আমাকে ভোট দাও বাংলার মুসলমান। এ কথা বলেনি যে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা মমতা ব্যানার্জি নয়, ওয়াকফ ভোটের টাকা থেকে আসে। মাছের তেলে মাছ ভেজে বাংলার মুসলমানদেরকে প্রভাবিত করার চেষ্টা করল। কারণ ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা খোঁজ নিয়ে দেখবেন আপনারা আসে থেকে ওয়াকফ সম্পত্তি লাভ। পশ্চিমবঙ্গে কয়েক বছর আগে ওয়াকফ সম্পত্তি প্রতি বছর রোজগার ছিল কয়েকশো কোটি টাকা। আর ওয়াকফ বোর্ডের রোজগার পশ্চিমবঙ্গে মাত্র কয়েক হাজার টাকা। কারণ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই গত 10 বছরের তৃণমূল জমানায়। খোঁজ নিয়ে দেখবেন। আমি কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করে কোনো ভোট চাই না, আজও চাইছি না, আল্লাহ না করে কোনদিন আমাকে চাইতে হয়, আমি কাজ করবো। আপনারা খোঁজ নিয়ে চান, আপনার তথ্য নিয়ে দেখুন। এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল 10,000 মাদ্রাসা বানাবে। এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় করবে। কিছু করে না, তাকে দেখুন চাই, খালি মিথ্যা আর মিথ্যা। বলছে আমি যুবশ্রী দিলাম, কন্যাশ্রী দিলাম। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, আবার বলছি, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যুবশ্রী, কন্যাশ্রী, সাইকেল শ্রী সব। এটা এই রাজ্যের নতুন নয়। আমরা যদি ক্ষমতায় আসি আমরাও সব কিছু চালু রাখবো। কারণ এগুলো সব কেন্দ্রের প্রকল্প, আজকের নয়। ভারতবর্ষের সব রাজ্যে জুড়ে এই প্রকল্প চলে। কংগ্রেসের রাজ্যে পাঞ্জাবে যান, কংগ্রেসের রাজ্যে রাজস্থানে যান, কংগ্রেসের রাজ্যে ছত্তিশগড়ে যান, সব রাজ্যে আছে, বরং বেশি আছে। কিরকম বেশি আছে একটা ছোট উদাহরণ দিতে। এই যেখানে ধান, হিজলের ধান বিখ্যাত ভাত ঘর, এখানকার কৃষক মেহনত করে ধান উৎপাদন করে, মাথার ঘাম পায়ে করে ধান উৎপাদন করছে। সারের দাম, বীজের দাম, সেচের দাম, বিদ্যুতের দাম দিনের পর দিন বাড়ছে। কৃষক যখন ফসল বিক্রি করতে যাচ্ছে ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। কেন? তার কারণ দুর্নীতি। 1960-এর দশক ইন্দিরা গান্ধী যখন সবুজ বিপ্লব করে একটা মাঠে 3টে করে ফসল ফলানোর ব্যবস্থা করে, মরুম আব্দুল সত্তার, মরুম এ দিয়ে গনি খান চৌধুরী যখন আমাদের রাজ্যে সবুজ বিপ্লব করে দিল, আমরা তখন 3টে করে ফসল খেতে আরম্ভ করলাম। ইন্দিরা গান্ধী সেদিন বলল যে কৃষককে ফসল ফলানোর আগে থেকে দাম বলে দিতে হবে, যাতে কৃষক ফসলের ন্যায্য দাম পাওয়া যাবে, এ ভরসায় তারা চাষবাস নির্ভয়ে করতে হবে। সেই থেকে প্রত্যেকটা ফসলের আগে দাম ঘোষণা করে দেওয়া হয়, যাকে বলে ন্যূনতম সহায়ক মূল্য, যাকে বলে মিনিমাম সাপোর্ট প্রাইস। এবছর ন্যূনতম ধানের মূল্য সেই ইন্দিরা গান্ধী জমানা ফর্মুলা অনুযায়ী হয়েছে কত জানেন? 1 কুইন্টাল 1885 টাকা। এ গ্রেডের যদি ধান হয় তাহলে 1 কুইন্টাল 1885 টাকা। রাজ্য মনে করলে এই ধানের দরের উপরে নিজেরা খাতির করে ওনার দিতে পারে। পশ্চিমবঙ্গের কৃষক, পশ্চিমবঙ্গের ধান চাষিরা হিজলের মাঠে যারা ধান উৎপাদন করে তারা কত কুইন্টাল ধান 1888 টাকায় বিক্রি করেছেন আপনারা জানেন।
পশ্চিমবঙ্গ সরকার কোনো বোনাস দেয় না, দিলেও 50 টাকা মতো দেয় শুনেছি। কিন্তু ভারতবর্ষে অন্য রাজ্য আছে যেখানে বোনাস দেওয়া হয়। আমি একটা উদাহরণ দিই, ছত্তিশগড় কংগ্রেসের রাজ্য, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, অনেক শিক্ষিত ছেলে আছে, ইন্টারনেটে দেখে নেবেন। ছত্তিশগড় কংগ্রেসের রাজ্য, সেখানে 1 কুইন্টাল ধানের দর কত জানেন? 2,500 টাকা। 1868 টাকার উপরে বাকি টাকাটা বোনাস দেওয়া হয়। এইভাবে কৃষকের পাশে তারা দাঁড়িয়েছে। এই বাংলায় কৃষক প্রয়োজন ভোটের সময়, কৃষকের কাজে রোজগার বাড়ে না। এ বাংলায় কৃষকের অবস্থার পরিবর্তন হয় না, কারণ কৃষক তার ফসলের ন্যায্য দাম পায় না। মাঝে পড়ে, মাঝে দালাল, মাঝে মধ্যস্বত্বভোগী, চাল কলের মালিক সবাই মিলে লুট করে খাচ্ছে বাংলার মানুষ। আজকে তাই বাংলায় মানুষের অভাব পাচ্ছে। যে কথা আমি বলতে বলতে কৃষকের কথায় চলে এলাম। এ বাংলায় মমতা ব্যানার্জি ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা মুসলমান কখনো চায়নি। চেঁচে দিতে গিয়ে, মুসলমানকে খাতির করছি প্রমাণ করতে গিয়ে মুসলমানের মাসিয়া সারার চেষ্টা করে। কোন মুসলমান বলেনি যে মহরমের তাজিয়ে বার হলে দুর্গা ঠাকুরের বিসর্জন বন্ধ করে দেওয়া। কোন মুসলমান বলেনি। মমতা যে খামোখা নিজে 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 এইগুলো করেছে, কারণ মুসলমান যদি খুশি হয়। এবার এই করতে গিয়ে যখন বিজেপির হাতে অস্ত্র চলে গেল, বিজেপি যখন বলতে আরম্ভ করলো, হিন্দু তোমরা বসে থাকবে কেন, তোমরা আমাদের সঙ্গে এসো। আমরা ক্ষমতায়, মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর থেকে আমরা বারবার করে বলেছি, কংগ্রেস বাম কমসে কম পশ্চিমবঙ্গে ধর্ম নিরপেক্ষ শক্তি তো বটে। তাই যত বেশি কংগ্রেসকে আঘাত করা হবে, যত বেশি বামেদের আঘাত করা হবে, তত বেশি ধর্ম নিরপেক্ষ শক্তি দুর্বল হবে আর সাম্প্রদায়িক শক্তি উত্থান হবে। তাকিয়ে দেখুন ভারতবর্ষের দিকে, কংগ্রেস দুর্বল, সাম্প্রদায়িক শক্তি বিজেপির সবল। তাকিয়ে দেখুন বাংলার দিকে, কংগ্রেস বাম ধর্ম নিরপেক্ষ শক্তিকে দুর্বল করেছে, পরিণামে সাম্প্রদায়িক বিজেপির সবল করেছে। বিজেপি নিজেদের হিন্দুদের পার্টি বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু বিজেপির হিন্দুত্বের সঙ্গে আসল হিন্দুত্বের কোনো সম্পর্ক নাই। বিজেপি হিন্দুত্বকে ব্যবহার করে ভোটে কামানোর জন্য। বিজেপি হিন্দুত্বকে ব্যবহার করে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন করতে চাই, ভোট জিততে চাই। 7 বছর ধরে বিজেপি ভারতবর্ষের ক্ষমতায়। আপনার জীবনে কোনো পরিবর্তন হয়েছে? 10 বছর ধরে দিদি ক্ষমতায়, আপনার জীবনের পরিবর্তন হয়েছে? দিদির পরিবর্তন অবশ্যই হয়েছে, দিদির পরিবর্তন হয়েছে, দিদির ভাইপোর পরিবর্তন হয়েছে। আজকে দিদি কি করছে? যখন দেখছে বিজেপি বেড়ে যাচ্ছে, তখন বিজেপির সঙ্গে কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতায় নেমেছে, পাল্লাতে নেমেছে। মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু? কি করলো? পুরোহিত ভাতা দিলাম হিন্দু, তোমরা খুশি হয়ে গেল। দিদি বলতে আরম্ভ করেছে, এখন আমি আর নামাজের কাতারে দাঁড়াই না, এখন ভোট করার আগে আমি মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিই। হিন্দু বোঝার চেষ্টা করে, হিন্দুদেরকে বলছে আমি দীঘার পারে পুরীর মন্দির করে দেবো, হিন্দু তোমরা খুশি। হিন্দুদেরকে বলছি, তোমরা কি জানো আমি কত বড় জাতের মেয়ে? আমি ব্রাহ্মণের মেয়ে। তোমরা কি জানো প্রতিদিন সকালে আমি চণ্ডী পাঠ করি, চণ্ডী পাঠ করে আমি শক্তি অর্জন করি। হিন্দু ভাইরা, তোমরা কি দেখলে না যে দুর্গা পুজোর সময় আমি 50,000 টাকা করে চাঁদা দিলাম? গতবার করোনা হয়েছে, করোনা এখনো আছে, আরো বেড়েছে। করোনার জন্য গতবার ঈদে বকরিদে ঈদগাহে মানুষ নামাজ পড়তে যেতে পারে, তবুও মুসলমানরা মেনে নিয়েছিল, কারণ তারা মনে করছিল সেটা সঠিক কথা। কিন্তু দিদি কি করলো? 50,000 টাকা করে তুমি হিন্দুদের দুর্গা পুজোর চাঁদা দিলে, হিন্দুদেরকে তোমার পকেটে রাখা। কই মুসলমানদের কি, মুসলমানদের বকরি সেখানে সবাই পায়, তার জন্য তোমার টাকা ভাবলে 50,000 টাকা চাঁদা তুমি হিন্দুদের দিলে, হিন্দুরা তোমার ভাষায় কোন দুর্গা পুজো করেনি। যুগ যুগ ধরে দুর্গা পুজো হয়, তুমি
ধর্মের কোন উৎসবে আলাদা করে সরকার টাকা দিতে পারে না, কারণ সরকারের কাছে সবাই সমান। তাই ঈদ বকরিদও আছে, দুর্গা পূজা কালী পূজাও আছে। সব পুজোতে তো চাঁদা দেওয়া হয় না, সব উৎসবে তো চাঁদা দেওয়া হয় না। তাহলে হঠাৎ করে দুর্গা পুজোতে 50,000 টাকা চাঁদা দেওয়ার কারণ কি? হিন্দুদের খুশি করা। দিদি এখন মুসলমানদের তালাক দিয়েছে, হিন্দুদের সঙ্গে ঘর করবার সিদ্ধান্ত নিয়েছে। দেখুন আপনারা পরীক্ষা করে দেখুন। আজকে নির্বাচনে মানুষের কথা আছে, কৃষকের কথা আছে, শিল্পের কথা আছে, বেকার যুবকদের চাকরির কথা আছে। বাংলার মুখ্যমন্ত্রী নতুন করে নির্বাচনের ময়দানে আবার সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে, মুসলমানদের মাসিয়া হওয়ার চেষ্টা করছে। তুমি মুসলমানদের তালাক দিয়ে দিয়েছো, এখন তুমি মুসলমানদের মাসিয়া হওয়ার চেষ্টা করবে, কারণ মুর্শিদাবাদে ভোট, মুর্শিদাবাদে মুসলমান বেশি, সে এখন বেশি মুসলমান হওয়ার চেষ্টা করবে। এলাকার মানুষ সতর্ক থাকবে, নাটকে বিশ্বাস করবেন না, গিরগিটি রং পরিবর্তনে বিশ্বাস করবেন না। আপনি 10 বছর আপনার জীবনে কি পেলেন তার হিসাব করুন। দিদি বলছে 1,20,00,000 মানুষের চাকরি দিয়েছে, আপনার পরিবারের কেউ পেয়েছে, আপনার পাড়ার কেউ পেয়েছে। টেট পরীক্ষায় শিক্ষিত ছেলেরা পাস করে বসে আছে, চাকরি হয়, চাকরি হয়। মাদ্রাসার শিক্ষকরা কলকাতার ফুটপাতে মাসের পর মাস অবস্থান দেয়, তাদের চাকরি পার্মানেন্ট করা হয়। পশ্চিমবঙ্গের কোটি কোটি বেকার, রুটি রুজির কোনো ব্যবস্থা নেই। দিদি তার পার্টির লোকদের বলে দিয়েছে, আমি তোমাদের চাকরি দিতে পারবো না, পঞ্চায়েত নিয়োগ করো, পুলিশকে মানা করবো। পঞ্চায়েত ভেবে খাও, বিডিও কিছু বলবে না। পঞ্চায়েত লুটে খাও, এসডিও কিছু বলবে না, ডিএম কিছু বলবে না। এর থেকে বড় চাকরি কি আছে? এর থেকে বড় চাকরি কি আছে? বিনা পরিশ্রমে তুমি আরাম করে রোজগার করতে পারো। ভোটের সময় পুলিশকে বলে দেবো যাতে কেউ ভোটে তোমার প্রতিযোগিতা না করতে পারে। ভোটের সময় মানুষ যাতে ভোটটা দিতে পারে তার জন্য পুলিশকে যে কান্না মারিয়ে দিল। তোমাদের এটাই সব থেকে বড় চাকরি। তাই পশ্চিমবঙ্গের যা কিছু হয়েছে তৃণমূলের নেতাদের হয়েছে, আপনার ঘরে যুবকদের হয়নি, আপনার ঘরে যুবকদের হয়নি। 1,20,00,000 চাকরি কোথায় দিলে জানতে চাই। দিদি বলছি আমি লক্ষ লক্ষ চাকরি দিব আগামী দিনে। এখন কেন নয়, 10 বছরে কেন দেবেন না? আগামী দিনে কোথেকে দেবেন তার কোনো ব্যাখ্যা নেই। এলাকার মানুষ আপনাকে জানে, পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ পদ খালি পড়ে আছে, শূন্য পড়ে আছে, কয়েক লক্ষ পদ, সেখানে চাকরি দিতে পারে না। একটা পুলিশের চাকরি 4 টুকরো করে দিয়ে 4টে সিভিক পুলিশ করা। একটা পুলিশে যদি চাকরি দিতে হয় তাহলে সেটা পার্মানেন্ট চাকরি হবে। মমতা নিজে পার্মানেন্ট চাকরি দেবে, সবাইকে ক্যাজুয়াল করে রাখবে, তার নিজের পার্টির দাস বানিয়ে রাখবে। তাই পুলিশের পার্মানেন্ট চাকরি দিতে গেলে 35,000-40,000 টাকা বেতন দিতে হবে। তাকে 4টে টুকরো, 4টে টুকরো করে তাকে এক টুকরো করে সিভিক পুলিশ বানিয়ে। আমাদের ঘরে বেকার যুবকরা তারাই সিভিক পুলিশ হওয়ার জন্য তৃণমূলের নেতাদের ঘুষ দিতে হয়, তবুও তারা দেয় যদি কিছু হয়। এই কিছু হয় এই ভেবে দিন পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়, সিভিক ভাইদের স্থায়ীকরণ হয় না, সংসার চালাতে পারে না। কি করে তারা নিরুপায় হয়ে থানার মদতে রাস্তায় নেমে গাড়ি ধরবে। বেআইনি গাড়ি আছে, লাইট নাই, লাইট জ্বলছে না, লাইসেন্স নেই, ঘুষ দাও, ঘুষ দাও। আজকে বেকার যুবকরা আমাদের ঘরে, তাদেরকে ঘুষ করে সম্প্রদায় বানাচ্ছে, একটা ঘুষখোর শ্রেণী বানাচ্ছি আমরা এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নেতৃত্বে। দেখুন, অথচ পুলিশে হাজার হাজার পদ খালি করে আছে, তাদেরকে ট্রেনিং দিয়ে পার্মানেন্ট পুলিশ করে না। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পদ খালি পড়েছে, চাকরি হয় না। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের মাইনে দেওয়ার পয়সা নেই। আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ, অর্থাৎ আমার আপনার মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকা, 4,50,000 কোটি টাকা। কালকে যদি আপনার ঘরে বাচ্চা শিশু জন্মগ্রহণ করে,
পৃথিবীর আলো দেখার আগে, বাতাস দেখার আগে, বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ কত হয় জানে? 55,000 টাকা। তাই বাংলায় রুটি রুজি নাই। লকডাউন করেছিল মোদী, সব ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ বাংলার বেকার যুবক তারা পেট চালানোর জন্য বাইরে রাজ্যে যায়। লকডাউনে সবকিছু বন্ধ, 14 কোটি বেকার হয়েছে। বাংলার বেকার যুবকরা চাকরির জন্য বন্ধ হয়ে ঘুরছে। সংযুক্ত মোর্চা ক্ষমতায় এনে প্রথম আমরা যে কাজটা করবো বলে দিয়েছি যে যেখানে যেখানে যত পদ খালি করে আছে প্রত্যেকটা শূন্য পদে আমরা বেকার যুবকদের নিয়োগ করব। কয়েক লক্ষ বেকার যুবকের আমরা ক্ষমতা আসার কিছুদিনের মধ্যেই তাদের চাকরি হবে, সেই গ্যারেন্টি আমরা দিয়েছি। কারণ শূন্য পদ পড়ে আছে, শূন্য পদ থাকলে চাকরি দিতে কোনো অসুবিধা নেই। কংগ্রেসের পক্ষ থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা কি মানুষকে ন্যূনতম আয় প্রকল্পের আওতায় আনতে হবে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পার্টি 2019 সালের নির্বাচন ইশতেহারে ঘোষণা করেছিল যে ভারতবর্ষের গরিব মানুষকে ধীরে 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 খেপে 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 আমরা নগদ টাকা দিব, যাতে তার সংসারের অভাব না। লকডাউনের পর এই দাবি আমাদের আরো তীব্র হয়েছে। পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদ যারা, তাদের সঙ্গে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে ভারতবর্ষের গরিব মানুষের পকেটে টাকা দেওয়া দরকার। মানুষের হাতে যদি টাকা না থাকে মানুষ খরচ করবে কি করে? খরচ যদি না হয় দোকানি মাল বিক্রি হবে কি করে? দোকানির মাল যদি বিক্রি না হয় দোকানি যারা তৈরি করে তাদের কাছ থেকে কিনবে কি করে? যারা তৈরি করে তাদের ঘরে মাল যদি বিক্রি না হয় তাহলে নতুন করে লোক লাগিয়ে মাল তৈরি করবে কি করে? যদি নতুন করে মাল তৈরি না করে বেকারদের চাকরি কাজ হবে কি করে? সবকিছু সমাধান কি? মানুষের পকেটে কাজের টাকা। প্রকল্পের নাম ন্যায় প্রকল্প, ন্যূনতম আয় প্রকল্প। এই প্রকল্প কংগ্রেস সরকার চালু করেছে ছত্তিশগড়ে। সেখানে গরিব কৃষকদের প্রতি মাসে 5,700 টাকা করে ডাইরেক্ট ক্যাশ দেওয়া হয়। খোঁজ নিয়ে ঠিক এই প্রকল্পটাই আমরা পশ্চিমবঙ্গের সংযুক্ত মোর্চা ক্ষমতা আসার পর আমরা চালু করব। তাই এলাকার মানুষ ভরসা রাখবেন আমাদের উপরে। কংগ্রেস 73,000 কোটি টাকা কৃষি ঋণ মুকুব করতে পারে, 54 বছর দেশ চালাতে পারে। তাই ভরসা রাখবেন আমাদের উপরে। আমরা এলাকার মানুষের কাছে বড় বড় কথা বলি, আজকের ভালোবাসা কালকে ঘৃণায় পরিণত এমন কাজ করব। এত রোদের মধ্যে রমজানের মাসে আপনারা আমাদের সবাই হচ্ছেন ভালোবাসেন বলেই তো সেই ভালোবাসাকে আমরা নষ্ট হতে দেবো না। আপনাদের দুয়া আশীর্বাদকে কখনো অভিশাপ হতে দেবো না। আমি একটা কথা করে বলতে পারি, আমার ভাই বনু খান ইমানদার একটা ছেলে, সৎ একটা ছেলে, মানুষের বিপদে আপদে থাকা একটা ছেলে। আপনাকে হালুয়া পোলাও বিরিয়ানি খাওয়ানোর গল্প আমরা করতে পারবো না, কিন্তু মেহনত করে পরিশ্রম করে সবসময় আপনাদের পাশে থাকার আমরা চেষ্টা করব। সেই চেষ্টা আমরা করেছি, আপনারা সব জানেন। তাই এলাকার মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন, আস্থা রাখবেন। তৃণমূল পার্টি, বিজেপি পার্টিকে এই বাংলায় আমরা বানাতে দেব না। তাই বাংলায় সংযুক্ত মোর্চা যেখানে যেখানে সভা করছে, যেখানে যেখানে ভোট করছে, তাদের পক্ষে মানুষের রায় দিনের পর দিন পাচ্ছে। তাই এই বাংলায় না বিজেপি আসবে না টিএমসি আসবে। টিএমসি কি করে আসবে? টিএমসি তো বলেই দিয়েছে তাদের দিদি বলেই দিয়েছে যে আমাদের দলের এমএলএদেরকে অমিত শাহ খরিদ করে নেবে। তখন তো সব গাদ্দার, সেই গাদ্দার এমএলএদেরকে অমিত শাহ খরিদ করে, অমিত শাহকে বিজেপি। দিদি বলছে আমার দলের গাদ্দারদেরকে অমিত শাহ খরিদ করে। কারণ দিদি জানে অন্য দল ভাঙিয়ে আমি গাদ্দারের জন্ম দিয়েছি, তাই আমার দলে গাদ্দারের সংখ্যা দিনের পর দিন বেড়েছে। যারা কি নীল চোর ছিল তারা এখন গেরুয়া চোর হতে যাচ্ছে। তাই এলাকার মানুষ দিদির কথা অনুযায়ী যদি গাদ্দার খরিদ করার ব্যবস্থা করা হয় ভোট দেওয়া মানে, তারপর যদি দিদি নন্দীগ্রামের ঘটনার পর সেই রাত্রে প্রথম কি কাজটা করেছিল আপনাদেরকে স্মরণ করতে চাই। নন্দীগ্রামে যখন দিদি ভোটে হারছে প্রথম চিঠি লিখলেন সোনিয়া গান্ধী। বললেন কি বললেন? সোনিয়াজি
আপনি নেতৃত্ব দিন, বিজেপির বিরুদ্ধে আমরা লড়বো। তাই তৃণমূলের নেতা কর্মীরা, তোমাদের নেত্রী যখন বলছে সোনিয়া গান্ধীর নেতৃত্বে লড়বো, তখন তোমাদেরকে আমি পরামর্শ দেবো, মন্দির দেখার জন্য পান্ডা না ধরে, পূজারি না ধরে সরাসরি মন্দির দেখো, সরাসরি কংগ্রেসকে ভোট দাও। মাঝে দালাল রেখে, মাঝে পড়ে রেখে লাভ কিছু নাই। তাই এলাকার মানুষ যদি বিজেপিকে রুখতে হয়, যদি পশ্চিমবঙ্গে স্বৈরাচারকে রুখতে হয়, যদি ভারতবর্ষে সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হয়, জানবেন বিজেপির একটা বিচারধারার বিরুদ্ধে আরেকটা বিচারধারা দরকার। বিজেপি সাম্প্রদায়িকতার কথা বলে, কংগ্রেস বাম ধর্ম নিরপেক্ষতার কথা বলে, দুটো বিচারধারা লড়াই। দিদি পার্টিটা তৈরি করেছিল বামপন্থীদের ক্ষমতা থেকে সরানোর জন্য। বামপন্থীরা সরে গেছে, দিদির সামনে কোনো লক্ষ্য নাই। তাই নদীতে যেমন মাঝি না থাকলে নদী ঘাট খুঁজে পায় না, মাঝি যদি না থাকে নৌকোয়, নদীতে মাঝি যদি না থাকে নৌকোয়, সেই রকম নৌকোয় আপনি যদি চলেন, নৌকো ঘাট খুঁজে পায় না, কারণ নৌকোর কোনো উদ্দেশ্য থাকে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার লক্ষ্য ছিল সিপিএম কে সরানো, সিপিএম কে সরানোর পর তার জীবনে কোনো লক্ষ্য নেই। সেই মাঝ নদীতে মাঝিহীন নৌকো যে ঘাট খুঁজে পাচ্ছে না। তাই এলাকার মানুষ আগামী দিনে বনুকে আপনার দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমরা আপনাদের সঙ্গে যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকবো। চোর নয়, বাটপার নয়, জুয়াচোর নয়, দালাল নয়, ইমানদার সাচ্চা ইনসান বনু খানকে আপনারা ভোট দেবেন, এই আবেদন করি। আমার ঘরের মা বোনদের, আমার ঘরের ভাবি বোনদের কাছে বিশেষভাবে এই রমজানের মাসে আমার ভাই বনুকে দোয়া করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভারত।